আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান আজকে চলে আসছি ওয়ারেন বাফেটকে নিয়ে কথা বলার জন্য। আজকের পুরো কেস স্টাডিটা থাকবে হচ্ছে ওয়ারেন বাফেটকে নিয়ে। তো এই জন্য যারা যারা জানতে চান ওয়ারেন বাফেটকে নিয়ে বা আপনার পরিচিত যারা কেউ জানতে চায়, তো দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যারা বিজনেস করতে চায় বা শেয়ারে ইনভেস্ট করতে চায় তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ওয়ারেন বাফেট অ্যাকচুয়ালি কে ছিল? ওয়ারেন বাফেট ছিল হচ্ছে ফিউচারিস্টিক, বিজনেস মাইন্ডেড, ব্যারিয়ার থিঙ্কিংওয়ালা একজন আমেরিকান বিজনেস ম্যাগনেট। সেই সাথে তিনি বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান অ্যান্ড সিইও। তো প্রতি 100 থেকে 200 বছরের মধ্যে এইরকম একজন করে বিজনেস ম্যাগনেটের জন্ম নেয়, যারা পৃথিবী থেকে রাজ করতে আসে, যারা হচ্ছে যে নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে সাফল্যর একবারে চূড়ায় পৌঁছায় যায়, যেখানে হয়তো বা আমাদের মতো বা আপনাদের মতো সাধারণ পাবলিকদের যাওয়া সম্ভব নয়। প্রতি 100 থেকে 200 বছরে এইরকম 1 থেকে 2 জন ব্যক্তির জন্ম নেয়। তো আজকের পুরো কেস স্টাডিটাই হচ্ছে ওয়ারেন বাফেটকে নিয়ে। ওয়ারেন বাফেট কী কী স্ট্র্যাটেজি ব্যবহার করে এত সাফল্যের পর্যায়ে চলে গিয়ে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে, সেটাই আজকে জানবো। ওয়ারেন বাফেটের ফ্যামিলি সম্পর্কে একটু বলে নিই। ওয়ারেন বাফেটের ফ্যামিলি ছিল অনেক গরিব। তার বাবা স্টক ব্রোকার ছিল আমেরিকায়। 1930 সালে ওয়ারেন বাফেটের জন্ম। সেই সময়ে হচ্ছে ব্রোকার শেয়ারে ধস নামার কারণে তারা একটু ডাউন হয়ে যায়, তার ফ্যামিলি থেকে ইনকাম কমে যায়। তো সেই সময় থেকে গরিবি দেখে দেখে ওয়ারেন বাফেট বড় হয়। তো ওয়ারেন বাফেট যখন ছোট ছিল তখন সে খেয়াল করতো যে তার বাসার সামনে দিয়ে কোন কোন গাড়িগুলো যাওয়া আসা করতেছে। সে ম্যাথামেটিক্সে ভালো হওয়ার কারণে সেই গাড়িগুলোর নাম্বারগুলো লিখে রাখতো এবং রাতের বেলা সেটা নিয়ে হিসাব করে দেখতো যে কোন কোম্পানির কোন গাড়িগুলো বা কোন গাড়িটা সব থেকে বেশি তার বাসার সামনে দিয়ে গেছে। একবার কি হয়, ওয়ারেন বাফেট খেয়াল করে যে তার বাসার সামনে একজন একটা কোল্ড ড্রিঙ্কসের মেশিন রেখে গিয়েছে, সেখান থেকে মানুষজন কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছিল, কিনে খাচ্ছিল। তো সে চিন্তা করে, সে দেখে যে হচ্ছে সব থেকে বেশি কোন কোল্ড ড্রিঙ্কসটা বিক্রি হয়। সে খেয়াল করে যে কোকাকোলা সব থেকে বেশি পরিমাণে বিক্রি হয়। সে পরবর্তী সময়ে কোকাকোলার কিছু শেয়ার কিনে নেয়। সে এখনও কোকাকোলার একটা বেশ কিছু অংশের মালিক। ওয়ারেন বাফেটকে নিয়ে আরেকটা মজার তথ্য দিয়ে, ওয়ারেন বাফেট ছোটোবেলায় যে পত্রিকা বিক্রি করে টাকা উপার্জন করতো, পরবর্তীতে সেইটা জমানো টাকা দিয়ে সে সেই পত্রিকা কোম্পানির কিছুটা শেয়ার কিনে নেয় এবং সে এখনও সেই পত্রিকা কোম্পানির একটা বেশ কিছুটা লভ্যাংশের মালিক সে। ওয়ারেন বাফেট তার বাবার গরিবি দেখে কি বলেছিল? ওয়ারেন বাফেট বলেছিল, আমি যদি 35 বছর বয়সের আগেই যদি মিলিয়নিয়ার হইতে না পারি তাহলে আমি আমার এলাকার সবথেকে উঁচু বিল্ডিং থেকে লাফ দিব। মজার বিষয় হচ্ছে ওয়ারেন বাফেট কিন্তু 32 বছর বয়সে মিলিয়নিয়ার হয়ে গেছে। ওয়ারেন বাফেট কম্পাউন্ডিংয়ে বিশ্বাস করতো। কম্পাউন্ড ইন্টারেস্ট রেট যেটা এখন আমরা পড়ি, সেই সেম জিনিসটাই ওয়ারেন বাফেট কম্পাউন্ডিংয়ে বিশ্বাস করতো। ওয়ারেন বাফেট একবার একটা গল্প শুনেছিল যে ছোটোবেলায় সে গল্পটা শুনেছিল এরকম যে একদা এক রাজা ছিল, সেই রাজার কাছে এক গরিব ব্যক্তি আসে এবং সে রাজার কাছ থেকে কিছু সহযোগিতা চায়। কিন্তু রাজা তাকে বলে যে তোমার কি লাগবে সেটা তুমি বলো। তখন সেই গরিব ব্যক্তিটা বলে যে আপনার দাবা খেলার যে ঘরগুলো আছে সেই প্রথম ঘরে আপনি আমাকে একটা চাল দিবেন বা একটা শস্য দানা দিবেন, পরবর্তী ঘরে ডাবল দিবেন, তার পরবর্তী ঘরে ডাবল দিবেন। কম্পাউন্ডিংয়ের যে সিস্টেমটা, পরবর্তীতে তার থেকে ডাবল দিবেন। রাজা তখন এটা শুনে হেসে যায়। রাজা তখন বলে যে আপনি আমার কাছে হীরা জহরত অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু এটা চাইলেন কেন? তখন সেই গরিব ব্যক্তিটি বললো যে না, আমার এটাই লাগবে, আপনি আমাকে এটা দেন। পরবর্তীতে দেখা গেল যে রাজা তার সমস্ত ধন সম্পদ বিক্রি করে দিয়ে ওই লোককে, গরিব ব্যক্তিটাকে দিতে হলো, কারণ সেই পরিমাণ শস্যদানা রাজ্যে ছিল না। অর্থাৎ কম্পাউন্ডিংয়ের ইন্টারেস্ট রেট, কম্পাউন্ডিংয়ের যে বিষয়টা হচ্ছে, আজকে আমার কাছে যে সম্পত্তিটা আছে সেটা কালকে ডাবল হয়ে যাবে, তারপর দিন আবার ডাবল, তারপর দিন আবার ডাবল, তার থেকে ডাবল, তার থেকে ডাবল, এভাবে হতে দেবো। ওয়ারেন বাফেটের কাছে এই স্ট্র্যাটেজিটা অনেক বেশি পছন্দ হয় এবং সে পরবর্তীতে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে বিজনেস করা শুরু করেন। ওয়ারেন বাফেটের বাবার ইচ্ছা ছিল যে বাফেট হার্ভার্ডে পড়াশোনা করবে। সেই জন্য ওয়ারেন বাফেট হার্ভার্ডে ইন্টারভিউয়ের জন্য যায় এবং 10 মিনিটের জন্য একটা ইন্টারভিউ দেয় এবং ইন্টারভিউ শেষে হার্ভার্ড থেকে তাকে জানানো হয় যে সেখানে ভর্তি হতে পারবে না। তবে এটাই তার জীবনে মোড় ঘুরে দেয়। পরবর্তীতে বাফেট কলম্বিয়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। বাফেট যখন অ্যাডমিশন নেয় তার আগে সে দেখে যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে বেঞ্জামিন গ্রাহাম নামে একজন শিক্ষক আছে যাকে সে অনেক বেশি পছন্দ করতো। বেঞ্জামিন বাফেটকে অনেকগুলো বিজনেসের স্ট্র্যাটেজি শেখায়, অনেকগুলো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি শেখায়, কিন্তু তার মধ্যে বিজনেসের 2টা রুল শেখানো হয় বাফেটকে। নাম্বার 1, নেভার লুজ মানি। নাম্বার 2, ডোন্ট ফরগেট রুল নাম্বার 1। এটার মানে হচ্ছে যে বিজনেসে কখনো হার মানা যাবে না, অথবা টাকাকে হারানো যাবে না, অথবা টাকা লস করা যাবে না।
আর রুলস নাম্বার 2, কখনো রুল নাম্বার 1 ভোলা যাবে না, অর্থাৎ আমি কোনো সময়ের জন্য ব্যবসায় টাকা হারাবো না বা টাকা আবার লস করবো না বা আমার জন্য কোনো ক্ষতি না হয়। নাম্বার 2, এই 1 নাম্বার পয়েন্টটাকে যেন আমি কোনো সময়ের জন্য না ভুলে যাই। বেঞ্জামিন বাফেটকে একটা নতুন স্ট্র্যাটেজি শেখায়, সেটা হচ্ছে যে প্রেজেন্ট মার্কেট ভ্যালু অ্যান্ড প্রোডাক্টের প্রাইস ভ্যালু। অর্থাৎ কোনো প্রোডাক্টের প্রাইস যদি 5 টাকা হয় এবং সেটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 20 টাকা, তাহলে ওই প্রোডাক্টটি কোনো সময়ের জন্য কেনা যাবে না। কিনতে হবে কখন? ওই প্রোডাক্টের প্রাইস যখন হচ্ছে 5 টাকায় নেমে আসবে তখন ওই প্রোডাক্টটা কিনতে হবে। এবং দ্বিতীয়বার যখন ওই প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, অর্থাৎ সেটা 5 টাকা থেকে 10 টাকায় যাবে, তখন ওই প্রোডাক্টটিকে বিক্রি করে দিয়ে টাকা উপার্জন করতে হবে। এই পরবর্তীতে এই স্ট্র্যাটেজি ইউজ করে ওয়ারেন বাফেট অনেক টাকা উপার্জন করতে সক্ষম হন। মাত্র 25 বছর বয়সে ওয়ারেন বাফেট একটা পার্টনারশিপ ফার্ম ওপেন করেন এবং সেই ফার্মের যে ওনাররা ছিল বা পার্টনাররা ছিল তারা সবাই বেশিরভাগই ছিল বাফেটের ফ্যামিলি মেম্বার। তারা $1,05,000 দিয়ে ফার্মটি শুরু করেছিল এবং 6 বছর পর বাফেট এই ফার্মের ভ্যালুকে দাঁড়া করায় হচ্ছে $7 মিলিয়ন এবং যেখান থেকে $1 মিলিয়ন বাফেটের পার্সেন্টেজ বা ভাগ ছিল। এটার মানে হচ্ছে ওয়ারেন বাফেট 32 বছর বয়সে মিলিয়নিয়ার হয়ে যায় এবং তাকে 35 পর্যন্ত ওয়েট করতে হয়নি এবং তাকে 32 বছর বয়সে মিলিয়নিয়ার হওয়ার কারণে উঁচু বিল্ডিং থেকে লাভ দিতে হয়নি। মনে আছে কিনা জানি না, ছোটোবেলায় ওয়ারেন বাফেট বলেছিল, আমি যদি 35 বছরের আগে মিলিয়নিয়ার হতে না পারি তাহলে আমি আমার এলাকার উঁচু বিল্ডিং থেকে লাভ দিব। ওয়ারেন বাফেট মনে করতো যে কোনো কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু বেশি কিন্তু ব্যাড ম্যানেজমেন্টের কারণে কোম্পানি বিক্রি করতে হচ্ছে, ওই কোম্পানিটাকে কিনে রেপুটেশন ব্যাড ম্যানেজমেন্টটাকে ভালো ম্যানেজমেন্ট দিয়ে পরিচালিত করে কোম্পানির ভ্যালু যখন বেড়ে যাবে তখন বিক্রি করে দিয়ে শেয়ার বিক্রি করে দিয়ে প্রফিট বা টাকা ইনকাম করতে হবে। কিন্তু ওয়ারেন বাফেট চার্লস মঙ্গারের সাথে পরিচিত হওয়ার পর ওয়ারেন বাফেট কী করছিল, ওয়ারেন বাফেটের বিজনেস থিঙ্কিংটা পুরোপুরি চেঞ্জ হয়। তখন ওয়ারেন বাফেট চিন্তা করে দেখলো যে তাকে কিনতে হবে কি, ভ্যালুয়েবল কোম্পানি কিনতে হবে, হাই কোয়ালিটি মেনটেন করে যে কোম্পানি, কারণ কোয়ালিটিফুল কোম্পানি হবে কি, যে প্রোডাক্টগুলো বের হবে সেটা কোয়ালিটিফুল প্রোডাক্ট বের হবে এবং সেখান থেকে কম্পাউন্ডেড রেটে তারও হচ্ছে প্রফিট চলে আসবে। অর্থাৎ হাই কোয়ালিটির কোম্পানি কিনলে বা হাই ভ্যালুয়েবল কোয়ালিটিফুল কোম্পানি কিনলে সেখানে দেখা যাবে তাকে কোম্পানিকে আর বিক্রি করতে হবে না, কোম্পানির প্রোডাক্ট সেল করে তার প্রফিট চলে আসবে বা তার টাকা ইনকাম হবে। আর এই ফিলোসফির কারণে ওয়ারেন বাফেট কোকা-কোলা, জিলেট, আমেরিকান এক্সপ্রেসের মতো কোম্পানির মালিক হয়ে যায়। পরবর্তীতে বেশ কিছু সংখ্যক শেয়ার কিনে ফেলে সে। ওয়ারেন বাফেট তার পুরো জীবনে একটাই জিনিস ফলো করছে, সেটা হচ্ছে কম্পাউন্ডিং, এবং সেটার কারণে আজকে ওয়ারেন বাফেট $85 বিলিয়ন প্লাস মালিক হয়ে গেছে। অর্থাৎ $90 বিলিয়ন উপরেই আজকে ওয়ারেন বাফেট মালিক, শুধুমাত্র কম্পাউন্ডিংকে ফলো করার কারণে। অর্থাৎ আপনাদেরকে একটা ইনভেস্টমেন্টের থিঙ্কিং বলে দিই, ওয়ারেন বাফেট যখন কোকা-কোলা কোম্পানির ক্যাপসগুলো জমা করতো তখন কি হতো, নর্মালি হচ্ছে কোকা-কোলা কোন কোম্পানিতে আপনি চিন্তা করতেছেন যে আপনি কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে ইনভেস্ট করবেন, তখন আপনি কী চিন্তা করবেন, আপনি যেমন পেপসি কিনবেন, কোকা-কোলা কিনবেন, অনেক কিছু মাথায় ঘুরবে যে কোনটা কিনবো না। কিন্তু ওয়ারেন বাফেট কী করলো দেখেন, ওয়ারেন বাফেট দেখলো যে কোন প্রোডাক্টটা সবথেকে বেশি পপুলার, মানুষজন কোনটা বেশি কিনতেছে, সে দেখলো যে কোকা-কোলার পানি, কোকা-কোলার কোল্ড ড্রিঙ্কস সব থেকে বেশি বিক্রি হচ্ছে। অতএব আমি যদি কোকা-কোলার শেয়ারে ইনভেস্ট করি তাহলে কোকা-কোলার শেয়ার কিনে নেই তাহলে কিন্তু আমার টাকাটা নষ্ট হবে না। ছোটোবেলা থেকে ওয়ারেন বাফেটের মাথা ছিল বিজনেস মাইন্ডেড। একটু আগে বলছিলাম প্রতি 100 থেকে 200 বছরে এইরকম 1 থেকে 2 জন ব্যক্তির জন্ম হয় যারা পুরো বিজনেসটাকে নিজেদের করে নিতে সক্ষম হয়। আমরা যারা বাংলাদেশে আছি, যারা বাঙালি, আমরা বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই, তারা না বুঝে না শুনে কোন দরবেশ বাবা কী বলছে, কোনকে কী বলছে, এর কাছ থেকে ওর কাছ থেকে শুনে একটা কোম্পানিতে ইনভেস্ট করে ধরা খেয়ে যায়। কিন্তু এটা করা যাবে না। কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে সবার প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, কোম্পানির ফার্স্ট অফ অল কোম্পানির রেপুটেশন সম্পর্কে জানতে হবে। 2 নম্বর জানতে হবে যে ওই কোম্পানিটার প্রিভিয়াস যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো ফলো করতে হবে, সেটা হচ্ছে আপ ডাউন কীরকম হয়েছে, অর্থাৎ এই কোম্পানিটার শেয়ার কিনলে আমি লাভ করবো না লস করবো নাকি কী হবে, নাকি ডুবে যাবে। কোম্পানির পাস্ট স্টেটমেন্টগুলো সবগুলো ভালোভাবে চেক করতে হবে এবং সেই সাথে এটা দেখতে হবে যে এই কোম্পানি মানে এর আগে কোনো সময় ডিভিডেন্ড ঘোষণা করছে কি না, আমি এখানে ইনভেস্ট করলে কোনো লভ্যাংশ পাবো কি না সেটাও মাথায় রেখে ইনভেস্ট করতে হবে। কারো কথাই শুনে না, নিজের চিন্তা ভাবনা করে সব কিছু মেনটেন করে ফলো করে তারপর নিজেকে ইনভেস্ট করতে হবে। মানুষের কথা শুনলে আপনি কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করলে লস খাবেন, এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। ওয়ারেন বাফেটের কয়েকটা সিম্পল স্ট্র্যাটেজি এখন আমরা দেখব।
নাম্বার 1, স্টিক উইথ লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস। এর মানেটা হচ্ছে যে আপনি যখন ইনভেস্ট করবেন অবশ্যই লং টার্ম চিন্তা করে ইনভেস্ট করবেন, শর্ট টার্ম চিন্তা করে না। নাম্বার 2, ইনভেস্ট ইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আপনি সেটাতেই ইনভেস্ট করেন যেটা সম্পর্কে আপনার নলেজ আছে, যেটা আপনি বুঝেন। যেটা আপনি বুঝবেন না সেটাতে ইনভেস্ট করতে যাবেন না, কারণ আপনি না বুঝে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনি ধরা খাবেন। বাফেটের 3 নম্বর স্ট্র্যাটেজি, ইনভেস্ট লাইক ইউ বাইং দ্য এন্টায়ার কোম্পানি। অর্থাৎ আপনি ইনভেস্ট সেভাবেই করুন আপনি মনে করবেন যে আপনি পুরো কোম্পানিকে কিনে নিচ্ছেন। নাম্বার 4, কোম্পানিজ উইথ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মধ্যে কি কি আছে? প্রাইসিং পাওয়ার, পাওয়ারফুল ব্র্যান্ডস, পাওয়ারফুল অ্যাসেট, এই জিনিসগুলোকে ফলো করতে হবে। এর পাশাপাশি আদার যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো আছে একটা কোম্পানিকে, সেইগুলো ফলো করার পর আপনাকে কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। 5 নম্বর যে পয়েন্টটার কথা বলতেছি, 5 নম্বরে বলতেছে হচ্ছে যে কোয়ালিটি কোম্পানিজ। কোয়ালিটি কোম্পানিজের মানে কি? কোয়ালিটি কোম্পানিজের মানে হচ্ছে যে সব দিক থেকেই যেটা অ্যাভারেজে ভালো। বাফেট অলওয়েজ তার একটাই কথা ছিল যে আমি যদি ইনভেস্ট করি সেটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করব এবং সেটা ফেয়ার প্রাইসে। খারাপ কোম্পানিতে কম প্রাইসে ইনভেস্ট করার আমার কোনো দরকার নেই। 6 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। এটা মার্জিন অফ সেফটি মানে কি? স্টক প্রাইস আমরা সবসময় কেনার চেষ্টা করবো মার্জিন অফ সেফটির ভিতরে থেকে। কমেও কিনবো না, বেশিও কিনবো না, একটা নির্দিষ্ট প্রাইসের ভিতরে থেকে আমরা অবশ্যই স্টক শেয়ার প্রাইসটা কেনার চেষ্টা করব। লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, কম্পাউন্ডিং অ্যান্ড পেশেন্স। কম্পাউন্ডিং অ্যান্ড পেশেন্সের মানেটা কি? বাফেট অলওয়েজ লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা করতো এবং সেখান থেকে সে সবসময় চেষ্টা করতো যে সে এবং বোঝার চেষ্টা করতো যে একটা কোম্পানি, ভালো কোম্পানি যখন আমি কিনবো সেটা অবশ্যই গ্রো করবে এবং সেটা হচ্ছে আস্তে আস্তে গ্রো করবে। একবারে গ্রো করার দরকার নেই, আস্তে গ্রো করার দরকার নেই। আমি একটা নিজে কোম্পানি যখন কিনবো সেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট, কম্পাউন্ড রেটে যেন গ্রো করে। তো ওয়ারেন বাফেট এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে কোনো একটা কোম্পানি বা কোথাও ইনভেস্ট করতেন এবং সে ইনভেস্ট করে আজকে সে এত বিলিয়ন ডলারের মালিক হয়েছে। তার 2020 সালের প্রেজেন্ট যে ভ্যালুটা দেখা যাচ্ছে যে উইকিপিডিয়া থেকে নেওয়া, সেটা হচ্ছে $74 বিলিয়ন। আমি একটু আগে হয়তো বা 80 বা 90 বিলিয়ন ডলার বলেছিলাম, সেটা প্রিভিয়াস হিসাবে। নাও সে $74 বিলিয়ন আছে। তো বন্ধুরা, সবাইকে আমি আবারও বলছি, যদি এই কেস স্টাডিটা আপনাদের পছন্দ হয় তো আপনারা অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।